আজকে আমি যেটা শুরু করব এটা হচ্ছে কোরিলেশন বা সহসম্পর্ক বা সহসম্বন্ধ। তো আমরা কোরিলেশন বা সম্পর্ক সহসম্বন্ধ বিষয়টা শুনেছি, গ্র্যাজুয়েশনে শুনেছি, শুনেছি এইচএসে। তো আমাদের স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এই সহসম্বন্ধ বা কোরিলেশন। কোরিলেশন কি? বলা হয় দুটি চল বা চলকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা বা পারস্পরিকতা নির্ভরতার মাত্রা নিয়ে। কিরকম? ধরো আমরা চল, চল বলতে কাকে বলি? ভেরিয়েবল বা চল। চল হচ্ছে পৃথিবীতে যা কিছু পরিবর্তনশীল তাই হচ্ছে চল, অর্থাৎ ভ্যারিয়েবল হুইচ ভ্যারিস, যাহা কিছু ভ্যারি করে সবই হচ্ছে ভেরিয়েবল বা চলক। যদি বলি মানুষ এক প্রকার চলক, আবহাওয়া বা প্রকৃতি এক প্রকার চলক, শুধুমাত্র জড়বস্তু ছাড়া সবই হচ্ছে চলক। কারণ যাদের প্রাণ আছে তাদের পরিবর্তন হয়। শুধু তাই না, জড়বস্তুরও পরিবর্তন হয়, সূর্যের স্থানের পরিবর্তন হয়, পৃথিবীর স্থানের পরিবর্তন হয়, জ্যোতিপথ পরিবর্তন হয়। সেই জন্য আমরা বলতে পারি অনেক জড়বস্তু আছে যেগুলো চলক। ঠিক আছে? চল বা চলক। ধরো আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চের যে একটা কনসেপ্ট করবো এরকম, তোমরা আগে শুনেছো যে ধ্রুবক বলে একটা কনসেপ্ট আছে, কনস্ট্যান্ট। যেমন আমরা বলি না যে আহ, ধ্রুব সত্য যেগুলো সেগুলো করা ধ্রুবক, অর্থাৎ চিরকাল একই থাকে, এটা কখনো পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? সূর্য পশ্চিমে ওঠে এবং আহ, পূর্বে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, এই যে কনসেপ্টটা। বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিলো, মানে কত লক্ষ বর্গ কিলোমিটার। এই যে কনসেপ্ট গুলো বা আরো এমন কিছু বিষয় আছে যেগুলো চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যগুলোকে বলা হয় ধ্রুবক, যেগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ সবসময় একই থাকে। আর যা কিছু পরিবর্তনশীল তাই হচ্ছে চল। এই দুটো কনসেপ্ট আগে মাথায় রাখবে, সবকিছুই চল। এবার ধরো আমি রিসার্চের কাজ করছি, রিসার্চের টপিকটার নাম হচ্ছে এফেক্ট অফ ইন্টেলিজেন্স অন ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার উপর বুদ্ধির প্রভাব। এটা আমার রিসার্চের টপিক। এখানে কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল আছে। কি কি? একটা হচ্ছে সৃজনশীলতা আর একটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি বা ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সকে আমরা কি বলবো? ইন্টেলিজেন্স কি বলবো আমরা? যদি আমি এখানে উল্লেখ করি, আমি দেখো দেখা যাচ্ছে না ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটি, দেখা যাচ্ছে না? যাচ্ছে না? বোর্ডে কি উল্টো লাগছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আমি কি লিখছি সেটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে আচ্ছা, উল্টো উল্টো দেখাচ্ছে না তো? আমার এখান থেকে মনে হচ্ছে না উল্টো দেখাচ্ছে, ওই জন্য বললাম। না স্যার, সোজাই তো দেখাচ্ছে। Intelligence- ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি। তো আমি ইন্টেলিজেন্সকে একটা ভেরিয়েবল বলবো, ক্রিয়েটিভিটিকে একটা ভেরিয়েবল বলবো, দুটো ভেরিয়েবল। ঠিক আছে? এখানে ইন্টেলিজেন্সের প্রভাব কতটা আছে সেটা দেখছি তার উপর, ক্রিয়েটিভিটির উপর, মানে এর প্রভাব দেখছি এর উপর। এইটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক। আর ক্রিয়েটিভিটি বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা পরাধীন চলক বা নির্ভরশীল চলক। কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে স্বাধীন চলক, সে অন্য কাউকে প্রভাব করতে পারে কিন্তু তার প্রভাব থাকে না। এবার আমি দুটো যে ভ্যারিয়েবলের কথা বললাম, এই দুটো ভ্যারিয়েবল এর মধ্যে সম্পর্ক কেমন, এবং একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের উপর কতটা নির্ভর করে আছে, একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের উপর কতটা নির্ভর করে আছে, সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। সরি, সেটাকে, সেটা জানার জন্য একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবল কতটা পর্যন্ত নির্ভর করছে, এটা জানার জন্য আমরা যে মেথড ইউজ করি সেই মেথডটাকে বলা হয় কি না কোরিলেশন বা সহসম্বন্ধ। এবং তার জন্য আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মেথড নিয়ে থাকি, সেই মেথডের যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটাকে বলা হয় সহগামী, অর্থাৎ সহগতির সহগামী, অর্থাৎ যেখানে গাণিতিক সূচক, যে গাণিতিক সূচক দ্বারা দুটি চলের মধ্যকার এই সহগতির পরিমাণকে মাপা হয়, সেই গাণিতিক সংখ্যাটাকে বা সেই গাণিতিক সূচককে বলা হচ্ছে সহগতির সহগামক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। বোঝা গেছে?
না যাই না। আমি এখানে উদাহরণ দিলাম দুটো চল। ধরো আমি ধরলাম এক্স অ্যান্ড ওয়াই দুটো চল। এক্স এবং ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, বা এক্স ওয়াই কে কতটা প্রভাবিত করছে, বা ওয়াই এক্স কে কতটা প্রভাবিত করছে, একটা মানে এক্স এর উপর ওয়াই বা ওয়াই এর উপর এক্স এর নির্ভরশীলতা জানার জন্য, মানে কে তার উপর কতটা নির্ভর করছে এবং তাদের সম্পর্কটা কি, এটা জানার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় আহ, সহ সম্বন্ধ বা সহ সম্পর্ক বা কোরিলেশন। আর এই কোরিলেশন মাপার যে সূচক, গাণিতিক সূচক, সেই গাণিতিক সূচকটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো, এটাকে কোরিলেশন বলবো, এটাকে বলবো কোরিলেশন। এই সম্পর্কটাকে বলবো কোরিলেশন। আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোনটাকে বলবো, এর সঙ্গে আমি অ্যাড করে দেবো কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটাকে আমরা বলবো যে সহমতি সহগান্ত। যে গাণিতিক সূচক বা গাণিতিক সূত্র দ্বারা এই কাজটা করা হয়, সহমতির পরিমাণটা জানা হয়, একটা দুটো দলের মধ্যে কতটা সম্পর্ক আছে সেটা জানা হয়, তখন সেটাকে বলা হয় সহমতি সহগান্ত। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? এবার প্রশ্ন হচ্ছে সহমতির সহগান্ত পজিটিভ হতে পারে, কোরিলেশন বা সহমতি সহগান্ত বা কোরিলেশন এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। অর্থাৎ এই কোরিলেশন কখনো কখনো পজিটিভ। পজিটিভ মানে আমি ধরে নিলাম বুদ্ধি এবং সৃজনশীলতা সম্পর্ক। বলা হয় রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট থেকে পাওয়া গেছে বা রিসার্চ থেকে পাওয়া গেছে যে কোরিলেশন বা সহসম্বন্ধের মধ্য দিয়ে জানা গেছে বুদ্ধি এবং সৃজনশীলতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক রয়েছে পজিটিভ। যাদের বুদ্ধি বেশি তাদের ক্রিয়েটিভিটি বেশি বা সৃজনশীলতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এটা পজিটিভ রিলেশন। কিন্তু এই রিলেশনটা হচ্ছে পজিটিভ অ্যান্ড ভেরি লো, খুবই কম। ঠিক আছে? যেমন আমি একটা আরেকটা যদি উদাহরণ দিই, অন একাডেমিক অ্যাক্টিভিটি, স্টাডি আওয়ার, পরীক্ষার যে আমি পড়াশোনার যে সময় বাড়ালে আমার একাডেমিক অ্যাচিভমেন্ট বা আমার স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার। একটা ফোন এসেছে। আচ্ছা, আমি যেটা আলোচনা করছিলাম, ধরো আমি একটা টপিক বললাম যে আমাদের পড়াশোনার সময় বাড়ালে আমাদের একাডেমিক অ্যাচিভমেন্ট বাড়তে পারে। ঠিক আছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। পড়াশোনার সময় যদি আমি বাড়াই তাহলে আমার একাডেমিক অ্যাচিভমেন্ট বাড়বে। ওকে, দেন এই পড়াশোনার সময়ের সঙ্গে তাহলে অ্যাচিভমেন্টের একটা পজিটিভ রিলেশন আছে। আবার যদি উল্টো করে বলি যে আমি যদি পড়াশোনার সময় কমাই তাহলে আমার অ্যাচিভমেন্টটা কিন্তু কমতে পারে। তাহলে তখন আবার পড়াশোনা যে মানে স্টাডি আওয়ার কমানোর সঙ্গে বা ডিক্রিজের সাথে একাডেমিক অ্যাচিভমেন্টের একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক আছে নেগেটিভ। এই যে কোনো কিছুর এই রিলেশনটা অবশ্যই পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে জিরো রিলেশন বা জিরো কোরিলেশন হতে পারে, মানে শূন্য সহগতি, মানে কোনো সম্পর্ক নেই। যেমন আমি একটা টপিক ধরে নিলাম, একটা টপিক ধরলাম যে একটা টপিক বললাম তোমার বাড়িতে বাবার কি ইলিশ মাছ খেয়ে নিল। ঠিক আছে? তার সঙ্গে তোমার আজকের মুভি দেখার কোনো সম্পর্ক আছে কি? যদি এফেক্ট অফ ইলিশ অন ইয়োর সোশ্যাল মিডিয়া ইউজ, এরকম কি কোনো নির্দিষ্ট সম্পর্ক থাকবে? তো দুটো আলাদা নয়, দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকার কথা নয়। তোমার বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ খেয়েছো, ভালো লেগেছে, এই যায়, এর সঙ্গে তো মুভি দেখার কোনো সম্পর্ক থাকার কথা নয়। এই জন্য এই ক্ষেত্রে এটা হবে শূন্য সহগ।
সেই জন্য বলা হয় সহগতি হচ্ছে দুই ধরনের, এই সরি তিন ধরনের। কি কি? প্রথম হচ্ছে পজিটিভ কোরিলেশন। কোরিলেশন হচ্ছে তিন প্রকার, থ্রি টাইপ। প্রথম হচ্ছে পজিটিভ পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন। দু নম্বর হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তিন নম্বর হচ্ছে জিরো কোরিলেশন বা শূন্য সহগতি। জিরো কোরিলেশন বা শূন্য সহগতি। ক্লিয়ার? তাহলে আমরা যদি আমাদের বলতে বলা হয় কি বলবো, যে যখন দুটি চলরাশির মধ্যে বিপরীত সম্পর্ক থাকে তখন, অর্থাৎ একটি চলরাশির বৃদ্ধিতে অপরকে হ্রাস পায়, তখন আমরা সেটাকে বলবো ঋণাত্মক সহগতি। ঠিক আছে? ঋণাত্মক সহগতির ছবিটা এরকম হবে, এই দুটো ভ্যারিয়েবল এদিকে একটা এদিকে একটা, এইটা বাড়লে এটা হ্রাস পাচ্ছে, বুঝতে পেরেছো? বা এই একটা ভ্যারিয়েবল এই একটা ভ্যারিয়েবল, এটা বাড়লে এটা হ্রাস পাচ্ছে, এইরকম টাইপের এর ইয়েগুলো হবে। ঠিক আছে? তাহলে এরকম হবে, এরকম ছবিটা এরকম টাইপের দেখতে হবে। আর যদি পজিটিভ কোরিলেশন হয়, পজিটিভ কোরিলেশন হলে একটার সঙ্গে একটা বাড়লে অপরটা বাড়বে, কারণ তাদের সম্পর্কটাতে সরল রেখার মধ্যে হবে। সরল সম্পর্ক, একটা বাড়লে অপরটা বাড়বে, এরকম একটা সম্পর্ক হবে। ধরো এদিকে হচ্ছে এক্স ওয়াই, এক্স বাড়ছে ওয়াইও বাড়ছে, এক্স কমছে ওয়াইও কমছে, তখন একটা সরল সম্পর্ক। এই চিহ্ন ছবিটা হবে এরকম, পজিটিভ কোরিলেশন আর নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশনটা হচ্ছে এরকম উল্টোটা, এইটা হবে। আর শূন্য সহগতি মানে কোনো সম্পর্কই নেই। কোনো সম্পর্ক নেই মানে কিরকম হবে? এই দুটো ধরো এ আর বি, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে কোনোভাবে এরকমও হবে না, এরকমও হবে না, সোজাও হবে না। তাহলে কি হবে? নর্মালি জিরো। এবং বিয়ের সম্পর্ক হচ্ছে জিরো। ক্লিয়ার? তাহলে যখন দুটি চরের মধ্যে একটি চরের পরিবর্তন অপর একটি চরকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না, তখন আমরা সেই পরিস্থিতিতে বলি কি না জিরো কোরিলেশন। এবারে বলি কোরিলেশনের যে চিহ্ন, সেই চিহ্নকে আর দ্বারা সূচিত করবে। কোরিলেশনের যে সূচককে আর দ্বারা মানে প্রকাশ করা হয়। সাধারণত কোরিলেশন সূচকটা আর, আর মানে হচ্ছে ছোট হাতের আর, এরকম একটা আর, ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এখান পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ এখান স্যার। পর্যন্ত কি সবার বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা বলবো যে সহগতি সহগাঙ্ক নির্ণয়, যেটা আমরা একটু আগে বলছিলাম। সহগতি সহগাঙ্ক মানে দুটো চলের মধ্যে মধ্যাকার কতটা সম্পর্ক আছে বা কি সম্পর্ক আছে সেটা জানার যে পদ্ধতি বা গাণিতিক, সেটাকে বলা হয় সহগতির সহগাঙ্ক। ওকে? এই সহগতির সহগাঙ্ক জানার যে গাণিতিক পদ্ধতি মূলত দুটি। ঠিক আছে? বলা হয় সহগতি সহগাঙ্ক মাপার মূলত দুটি মেথড। প্রথম মেথড কি? প্রথম মেথডের নাম হচ্ছে সহগতির সহগাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা মাপার দুটি মেথড আছে, টু মেথড। কি কি মেথড দেখা যাচ্ছে তো? এক নম্বর মেথড হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট। প্রোডাক্ট মুভমেন্ট। দু নম্বর হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। র্যাঙ্ক ডিফারেন্স। দুটো মেথড রয়েছে, প্রোডাক্ট মুভমেন্ট এবং প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স। প্রোডাক্ট মুভমেন্ট যে ইয়েটা মানে কোরিলেশনের যে মেথডটা, এই মেথডটা কে প্রথম আবিষ্কার করেন? কার্ল পিয়ারসন নামে একজন সাইকোলজিস্ট। তিনি
প্রথম রিলেশনকে আর দ্বারা সূচিত করেন, আর দ্বারা সূচিত করেন। ঠিক আছে, তো এই কার্ল পিয়ারসন, পিয়ারসন, কে আর এল আমি লিখেন প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিটা কাজ না, প্রোডাক্ট মোমেন্ট আছে কাজ KARL PEARSON, কার্ল পিয়ারসন, PEARSON, কার্ল পিয়ারসন। ঠিক আছে, আর এই র্যাঙ্ক ডিফারেন্সটা কাজ কে বলেছেন? স্পিয়ারম্যান, SPEARMAN, স্পিয়ারম্যান। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? প্রোডাক্ট মোমেন্টকে কোন দ্বারা সূচিত করা হয়? প্রোডাক্ট মোমেন্টের সূত্রটা আর দ্বারা সূচিত করা হয়। র্যাঙ্ক ডিফারেন্সের সূত্রটা কি দ্বারা সূচিত করা হয়? পি দ্বারা। এরকম একটা পি থাকে, বা যেরকম একটা পায়ের মতো দেখতে, এরকম এরকম দেখতে হবে। প্রোডাক্ট মোমেন্টের যে চিহ্নটা পি দ্বারা এরকম। বোঝা যাচ্ছে না? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি জানলাম? এই যে পিটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই বা পি ধরা হয়। বোঝা যাচ্ছে? কার বোঝা যাচ্ছে না বল? কার বোঝা যাচ্ছে না বল? এরপর আমি একটা করে সূত্র বলবো। এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা যাচ্ছে? আমার রেকর্ডিং মোড অন আছে, তো এখানে হ্যাঁ স্যার। ভিডিও রেকর্ডিং হচ্ছে একটা, তো যা কেউ যদি পরে চাও ওটা দেখতে পাবে। জন্য আমি ওখানে নিচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে এমনিতে? যাক, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমি চলে আসি প্রোডাক্ট মুভমেন্টে। যে প্রোডাক্ট মুভমেন্ট কি? প্রোডাক্ট মুভমেন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে মানে রৈখিক সম্পর্কযুক্ত দুটো তলের মধ্যে সহগতির সহগাঙ্ক নির্ণয় একটি পদ্ধতি হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট। এই পদ্ধতির প্রবক্তা হচ্ছে কার্ল পিয়ারসন। তিনি সহগতির সহগাঙ্ককে আর দ্বারা চিহ্নিত করেন, আর দ্বারা চিহ্নিত করেন। ঠিক আছে, এবার আমরা সূত্রে চলে আসবো। সূত্র কি? সূত্র কি? প্রোডাক্ট মুভমেন্টের যে সূত্র, দুটো সূত্র আছে, কিন্তু আমি বলবো সেকেন্ড সূত্রটা বেশি কার্যকর। ঠিক আছে, এখানে তুমি একটা সূত্র লিখে আনো, যেটা বলছি। সূত্রটা না লেখালে লিখতে পারবেন। আমি প্রথমে শুরু করবো প্রোডাক্ট মুভমেন্টের সূত্র। প্রোডাক্ট মুভমেন্টের সূত্রটা কি আছে? সর্বপ্রথম আছে এই আর সিরিয়াল চিহ্নিত করা আছে না, আর এর নিচে এক্স ওয়াই। তার একটু বড় করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। আর এক্স ওয়াই সমান সমান সামেশন এক্স ওয়াই। ছোট হাতের এক্স, বড় হাতের এক্স, ছোট হাতের এক্স, এক্স ওয়াই বাই এন ইন্টু বাই এন সিগমা সিগমা এক্স সিগমা ওয়াই। এই যে সিগমা চিহ্নটা কি নিশ্চয়ই জানো, আগে দিয়ে বলেছিলাম এসবি চিহ্ন। ঠিক আছে, এবার এখানে একটু বলে রেখে হবে, এখানে ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, এটা এদিকটা, বা এখানে ব্র্যাকেটে লিখে রাখতে হবে, এটা ব্র্যাকেটে যে স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স মাইনাস এন, স্মল ওয়াই সমান ক্যাপিটাল ওয়াই মাইনাস এন। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে হবে, আর এখানে এরকম থাকবে বয়া।
হোয়ার বা যেখানে, এটা হচ্ছে প্রথম সূত্র। দেখতে পাচ্ছ সবাই সোজাসুজি? তো আমার কাছে মনে হচ্ছে এটা রেকর্ডিংটা উল্টো হচ্ছে, তোমাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না। সেলফির দিকে শুনছি উল্টো উল্টো লাগে। এবার আমি এখানে বলবো এক্স ওয়াই হচ্ছে দুটো চলক আলাদা আলাদা, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল এক্স একটা আলাদা চলক, ক্যাপিটাল ওয়াই একটা আলাদা চলক। এবার এখানে এম, এম কি, এম হচ্ছে মিন। দুটো চলকের মিন হচ্ছে, দুটো চলকের মিন হচ্ছে M1, এক্স এর মিন হচ্ছে M1 আর ওয়াই এর মিন হচ্ছে M2। যে এম গুলো আছে, ক্যাপিটাল এক্স হচ্ছে একটা চলক, ক্যাপিটাল ওয়াই একটা চলক। এখানে সূত্রে ছোট হাতে এক্স আছে, এক্স সমান এক্স মাইনাস এম, মানে সংখ্যা থেকে তার মিনটা বিয়োগ হবে। এখানেও তার সংখ্যা থেকে তার মিনটা বিয়োগ হবে। ঠিক আছে, এই যে উপরে এক্স ওয়াই আর নিচে যে আছে, আর যে সিগমা গুলো আছে, সিগমার একটা মান দেওয়া আছে এসডি। সেই এসডি কিভাবে বের করবে? এসডি হচ্ছে যে সিগমা এক্স এবং সিগমা ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াই যে চলক শ্রেণী তার হচ্ছে এসডি। সেই এসডিটা দেওয়া থাকবে বা তোমাকে বের করতে হতে পারে। এইটা একটা সূত্র। আর একটা সূত্র, এই সূত্র লেখা হয়ে গেছে সবার? তাহলে আমি সেকেন্ড সূত্রটা বলবো। দুটো সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করতে পারি। তবে আমি বলবো সবসময় সেকেন্ড মেথডটা অলওয়েজ বেটার। সেকেন্ড মেথড অলওয়েজ বেটার। যদি হয়ে যায় তাহলে বলো। লেখা গেছে? হ্যাঁ স্যার। এইটা একটা সূত্র। আর একটা সূত্র করাবো আমি। এই সূত্রটা হচ্ছে এন সাম এক্স বলে দিচ্ছি। এটার মধ্যে থাকবে আর এক্স ওয়াই, আর এক্স ওয়াই সমান সমান বলতে এরকম একটা ইয়ে হবে। ঠিক আছে, সেখানে প্রথমে থাকবে এন সাম এক্স ওয়াই, এন সামের সাম, ঠিক আছে, এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স ওয়াই মাইনাস মাইনাস সামের সাম এক্স ইন্টু সামের সাম ওয়াই, ইন্টু হচ্ছে এরকম থাকবে এন সাম এক্স ওয়াই, ইনকাম ইনকাম ওয়াই, এরকম থাকবে। এই ইনপুট চিহ্ন না দিলেও হবে, সামের সাম ওয়াই একসাথে থাকবে, এটা হচ্ছে ইনটু ধরে নিতে। আর নিচে থাকবে তার রুট ওভার। রুট ওভারের চিহ্ন নিশ্চয়ই জানো, এরকম দেখতে হয়। রুট ওভার এন সাম এক্স স্কোয়ার, প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এন সামের সাম এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তৃতীয় বন্ধু থাকবে, সরি প্রথম বন্ধু না, হ্যাঁ এটা না থাকলেও হবে, বন্ধনী না দিলেও হবে। এক্স স্কোয়ার হচ্ছে বন্ধনী দিয়ে থাকবে মাইনাস সামের সাম এক্স, সামের সাম এক্স তার হোল স্কোয়ার ইন্টু আবার থার্ড ব্র্যাকেট শুরু এন সামের সাম ওয়াই তার স্কোয়ার মাইনাস সামের সাম
ওয়াই তার হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এখন দেখতে পাচ্ছেন না? দেখো দেখতে পাচ্ছ এবার n সামেশন এক্স ওয়াই মাইনাস সাম এক্স ইন্টু সাম ওয়াই। সামের ইন্টুটা কেন দেওয়ার দরকার নেই, একসাথে থাকবে। এখানে রুটওভার দিয়ে n সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হাইডেন দিয়ে ইন্টু সামেশন n সাম এক্স ওয়াই n সাম এক্স ওয়াই স্কয়ার মাইনাস সাম ওয়াই তার হোল স্কয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা সাব ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, এখানে এই জায়গায় একটা সাব ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ জানাচ্ছে সূত্র লেখা হয়েছে, সূত্র লেখা হয়েছে। হ্যাঁ স্যার লেখা হ্যাঁ হয়ে স্যার। গেছে। ঠিক আছে, এবার আমি একটা অঙ্ক দিই। আমি প্রথম মেথডটা করতে লার্ন করবো, আমি করছি কি বলবো, সেকেন্ড মেথডটা করবো। সূত্রটা সহজ, আমি করে তাড়াতাড়ি বলবো। ধরো একটা অঙ্ক তোলা, আমি একটা অঙ্ক দেখাই এবং বই থেকেই করবে উদাহরণ করে, এবং এতে কোন বুঝতে পারবে। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হবে কিরকম, যে একটা সাবজেক্টে স্কোর দেওয়া হয় দুটো সাবজেক্ট, সেখান থেকে তাদের সভাপতির মান নির্ণয় করে। ঠিক আছে, দুটো সাবজেক্টে স্কোর দেওয়া হবে, আমি স্কোরটা এই স্টাইল ধরো স্টুডেন্ট স্টুডেন্ট আমার এখানে আছে স্টুডেন্ট, তোমার লিস্ট দেওয়া আছে দুরকম স্টুডেন্ট আছে, স্টুডেন্ট স্টুডেন্ট তাদের মার্কস ইন ম্যাথ and marks in education. এরকম একটা দেখতে পাচ্ছি, একটু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এবারে এদের স্কোর দেওয়া হবে। এখানে স্কোর দেওয়া আছে, স্কোরগুলো কি কি দেওয়া আছে আমি একটা দুটো বলে দিই। ধরো স্কোর দেওয়া আছে স্টুডেন্টের কলামে লেখো এরকম 10টা ঘর হবে, এ বি সি ডি ই, ধরে নিলাম এবিসিডিই। আবার এই নিচের দিকে হবে, এইভাবেই পরপর বেড়ে বেড়ে যাবে। এফ জি এইচ আই জে, এবিসিডি ই এফ জি এইচ, এটা এইভাবে করে এ বি সি ডি ই। এসে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ স্যার এবারে দেখতে এর পাচ্ছি। ঘরে এ যে এডুকেশনাল ম্যাথের নাম্বার সেগুলো লেখো, এর ম্যাথের নাম্বার, এ এর ম্যাথের নাম্বার কি, ম্যাথের এ কত হয়েছে, ধরো 50, 50, বি পেয়েছে 54, সি পেয়েছে 56, ডি পেয়েছে 59, ই পেয়েছে 60, ই 60 এ 62, ই 60,
এফ হচ্ছে 62, জি পেয়েছে হচ্ছে 61, এইচ 65, 61, এইচ হচ্ছে 65, এইচ আই হচ্ছে 67, যে হচ্ছে 71, আই হচ্ছে 67, যে হচ্ছে 71, কে এল। আচ্ছা আমি এখানে আই জে কে এল পর্যন্ত লিখছি কারণ 12টা নাম্বার আছে। ওটা আমি খেয়াল করেছিলাম যে 10টা নাম্বার আছে, এখানে 12টা নাম্বার। 11 নম্বর হচ্ছে 71, কে হচ্ছে 71, আর এল হচ্ছে 74। নাম্বারগুলো আমি আবার বলে দিচ্ছি, মিলিয়ে নাও। মানে ম্যাথের ঘরে যে নাম্বারগুলো এবিসিডি করে করেছিল, এবিসিডি ইউএসডিএইচ আই জে কে, মানে 12টা টোটাল নাম্বার। সে 12টা টোটাল নাম্বারের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এফ এ, ম্যাথে পেয়েছে 50, বি পেয়েছে 54, সি পেয়েছে 56, সি পেয়েছে 59, সি পেয়েছে 60, এফ পেয়েছে 62, জি পেয়েছে 61, এইচ পেয়েছে 65, আই পেয়েছে 67, জে পেয়েছে 71, কে পেয়েছে 71, আর এল পেয়েছে 74। এই হচ্ছে আমার টোটাল নাম্বার। ক্লিয়ার? এবার হচ্ছে আরেকটা নাম্বার আমার এডুকেশনের ঘরে বলবো। এডুকেশনের ঘরে সবার প্রথম নাম্বার কত পেয়েছি? এডুকেশনাল ধরলাম, সবার প্রথম পেয়েছে 22, মানে এ পেয়েছে 22, বি পেয়েছে কত? বি পেয়েছে 25, সি পেয়েছে 34, ঠিক আছে? ডি পেয়েছে হচ্ছে 28, ই হচ্ছে 26, ডি 28, ই হচ্ছে 26, ডিই, এফ হচ্ছে 30, এফ 30, জি হচ্ছে 32, এইচ হচ্ছে এফ জি, জি বললাম না, এফ হচ্ছে 30 বললাম, এফ 30, জি 32, আবার এইচ হচ্ছে আবার 30, এইচ 30, আই হচ্ছে 28, জে পেয়েছে 34, এ পেয়েছে 36, এ পেয়েছে 36, আর লাস্ট পেয়েছে 40, লাস্ট নাম্বার হচ্ছে 40, মানে এল পেয়েছে 40। বোঝাতে পারলাম প্রত্যেককে? এবার আমাকে অঙ্কটা একটু চেয়েছে, আমাকে দেখতে হবে। অঙ্কটাতে চেয়েছে যে ফাইন্ড আউট, লিখে নাও, তারপর করে লিখবে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন স্যার find কি out বললেন the আরেকবার বলুন। find out the find out the coefficient 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 of correlation coefficient of correlation of the following of the following two sets of codes, two sets of codes, SURES, two sets of codes by two set of code না করে এরকম করতে পারো, two set of subject করে দিতে পারো। একটা তো ম্যাথ, একটা হচ্ছে এডুকেশন। এরকম ফলোইং ম্যাথ অ্যান্ড এডুকেশন কোর্সও করতে হবে, তোমার ইচ্ছা। of of 12 স্টুডেন্ট, 12 হচ্ছে 12টা, হচ্ছে এমনিতে লিখবে 12 স্টুডেন্ট বাই প্রোডাক্ট মোমেন্ট মেথড, by product moment method
by product movement method and comment on it and comment of on it and comment on it and comment on it. তো পরীক্ষা কি হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স হচ্ছে and comment on it. এটা হচ্ছে তোমার অঙ্ক প্রোডাক্ট মুভমেন্ট মেথডে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটাকে আমরা র্যাঙ্ক ডিফারেন্স মেথডে করব। অঙ্কটা বোঝা গেছে প্রত্যেকে বলা আছে দু সেট স্কোর দেওয়া আছে এদের মধ্যে সভাপতি সভাংশ বের করতে হবে প্রোডাক্ট মুভমেন্ট মেথড ইউজ করে এবং এখানে কমেন্ট করতে হবে মানে কমেন্ট মানে হচ্ছে এই অ্যাকচুয়ালি আর এর পি এর কাজ করবে এই আর এর কাজ করবে এবং সেখানে একটা লিস্ট আছে আমি দেখাবো সেটা তোমাকে দিয়ে দেবো কিভাবে আর এর কাজ করবে বোঝা গেছে এখন আমাদের অঙ্কটা করতে গেলে সবার প্রথম কি করতে হবে সবার প্রথম স্কোরগুলোকে তুলতে হবে কিভাবে তুলবো আমি দেখি সবার প্রথমে এইটাকে আমি মুছে দিই টেবিলটাকে এইভাবে না করে সরাসরি ঠিক আছে তুই একটা টেবিল আনবো টেবিলেতে স্কোরগুলোকে বসাবো টেবিলকে আঁকা শুরু করে দিই সেখানে তো জায়গা আছে এইরকম জায়গাতেই শুরু করি যেমন হচ্ছে এখানে হচ্ছে স্টুডেন্ট আর হচ্ছে ম্যাথ মার্কস অফ ম্যাথ of education ঠিক আছে এভাবে এদিকে আমি যাচ্ছি তোমার প্রথম স্কোরগুলো একটু বলে দাও আমাকে এ বি সি ডি ই এফ জি এইচ বড় হয়ে যাবে এখানে করে দিই এ ডি ই এফ জি এইচ আর ই এল এল ঠিক আছে তোমার স্কোরগুলো বলো তোমার প্রথম কত স্কোর ছিল বলে দাও একদম ম্যাথে কত স্কোর ছিল 50 থেকে শুরু বলো স্কোরগুলো বলো 50 বলো 50 54 56 59 50 54 56 59 তারপর কি ছিল 60 62 61 63 60 62 61 65 আর কি ছিল 67 71 71 67 71 71 74
এবার হচ্ছে এডুকেশন নাম্বার গুলো ছিল 22, 25, 34, 28। 22, 25, 34, 28। নেক্সট কত আছে? নেক্সট আছে 26, 30, 32, 30। 26, 30, 32, 30। 26, 30, 32, 30। কত ছিল? 28, 34, 36, 40। 28, 34, 36, 40 আছে না? 28, 34, 36, 40। এই হচ্ছে আমার টোটাল নাম্বার। হচ্ছে আমার টোটাল নাম্বার। ঠিক আছে? এবার সবার প্রথম কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে এই মেসেজ কোডটাকে আমি এক্স ধরে নেব। এখানে লিখবো মেসেজ কোডটাকে ধরবো এক্স, ক্যাপিটাল এক্স। আর এখানেও তোমরা লিখতে পারো উপরে ক্যাপিটাল এক্স ধরে নাও, আর এটাকে পেলাম ওয়াই। প্রথমে এই ধরাটা লিখতে হবে। কি করলাম দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? রিপ্লাই দাও, রিপ্লাই দাও, নাহলে বোঝা যাবে না আমি কি লিখছি। এই কাজটা হ্যাঁ সবার স্যার ফার্স্ট দেখতে করতে পাচ্ছি। হবে। হ্যাঁ স্যার দেখতে ঠিক আছে? পাচ্ছি। যদি আমি এটাকে যেহেতু এক্স হচ্ছি, তাহলে এখানে আমার হবে সামের সামনে এক্স। এইখানে এই ঘরটা তাও নিচে হবে সামের সাম এক্স সমান টোটালটার যোগফল, 10, 12 নম্বরের যোগফল। এখানে হবে সামের সাম ওয়াই সমান সমান এই স্কোরগুলোর যোগফল হবে। কত হবে? সামের সাম এক্স এর যোগফল হবে সামের সাম এক্স সমান কত হবে? সামের সাম এক্স সমান, আমি এই দিক থেকে লিখি আর বুঝতে হবে। সামের সাম এক্স সমান সমান হবে 750, আর সামের সাম ওয়াই সমান হবে 365। এইটাকে যোগফলটা হবে, তুমি যোগ করে দেখে নাও, যোগ করে দেখে নাও, যোগ করে দেখে নাও হবে। যোগ করে দেখে নাও 750 আর 365। এবার দেখো এই সূত্রটা একটু মিলিয়ে যাবে। সূত্রটাতে কি বলা আছে দেখো, এন সাম এক্স ওয়াই সাম এক্স ইন্টু সাম ওয়াই। তাহলে এইখানে যদি বলি আমার সাম এক্স ইন্টু সাম ওয়াই, সাম এক্স ইন্টু সাম ওয়াই, কিছু নেই মানে ইন্টু, তাই তো? আমার এখানে কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল, সাম এক্স অলরেডি বেরিয়ে গেছে, সাম ওয়াই অলরেডি বেরিয়ে গেছে। আবার কোথায় বেরিয়েছে দেখো, এইখানে সাম এক্স তার হোল স্কোয়ার বলা আছে, যেমন সাম এক্স এখানে বেরিয়েছে, সাম ওয়াই এখানে বেরিয়ে আছে। ঠিক আছে? তাহলে আমার কি কি বের করতে হবে? এখন পর্যন্ত এইটা বের করতে হবে, এইখানে সাম এক্স স্কোয়ারটা বের করতে হবে, আর এখানে ওয়াই স্কোয়ার বের করতে হবে। তিনটি জিনিস বের করতে হবে। তাহলে কি করবো? এন সাম এক্স ওয়াই আছে আমাদের, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই আছে তো, তাহলে এইখানে পরের কলমটা হবে এই দুটোর সাম এক্স ওয়াই হবে। সামের সাম এক্স ওয়াই এরকম একটা দাগ আছে। এখানে সামের সাম হবে না, সরি, এখানে এক্স ওয়াই হবে। এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই এরকম ভাবে আছে। দেখো
তিয়াত্তর স্বভাব। তাহলে আমাকে কি বের করতে হবে এই মুহূর্তে? আমার কি বের করতে হবে? সবার প্রথম যেটা বের করতে হবে, 50-এর সঙ্গে 22 গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করো। 50-এর সঙ্গে 22 গুণ করলে কত? 50 × 20, 10,000। গুণ করো, 50-এর সঙ্গে 22 গুণ করো, এইভাবে হচ্ছে। এখানে 50-এর সঙ্গে 50 গুণিত 22, কয়টা হবে? 54 গুণিত 25। ক্যালকুলেটারে গুণ করো, স্কোরগুলো আছে, স্কোরগুলো বের করো। 50 গুণিত 22 কত হবে? 1100। 1100। তারপরটা কত হবে? 1350। তারপর হবে 1904। আমি বই দেখে করছি বলে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ক্যালকুলেটার করবে। তারপর হচ্ছে 1652। 1652, তারপর হচ্ছে 1504। এই দুটো গুণফল হচ্ছে, পাশাপাশি দুটো গুণফল, ঠিক আছে? তারপর হচ্ছে 1507, 1860। 1860। নেক্সট হবে কত? 1952, 1950। তোমরা গুণ করে করো। নেক্সট কত হবে? 1876, 2414। 1876, 2414। নেক্সট হচ্ছে 2556। 2556 প্লাস হচ্ছে 2960। এবার টোটাল আমরা করবো এখানে সামেশন x1। সামেশন x এর কত হবে? টোটাল যোগফলটা কত হবে? 23,134। এটা দাঁড়াবে 23,134, ঠিক আছে? এরপর বেরোবে সামেশন x²। সামেশন কত বেরোবে? বের করতে হবে x² আর সামেশন y²। x y বেরিয়ে গেল, এবার x² বেরোবে আর y² বেরোবে। x² কত, y² কত? আমাদের সূত্রে দেখো সামেশন x² আছে, y² আছে। প্রথমে এখানে বের করবো আমরা সামেশন, এই প্রথমে হলো x²। তারপরে বের করবো y²। এটা করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে। এখানে একটা জিনিস জানি, টোটাল এখানে কটা নাম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে কিন্তু এই নিচের ঘরে হবে n সমান 12। এইটা সোজা যে নিচের ঘরটা হবে, এইখানে লিখতে হবে। আমি সোজাসুজি করে দিয়েছি 12। n হচ্ছে নাম্বার, টোটাল নাম্বার অফ রো। এবার x² মানে কত হবে? x² মানে কি? x² কি? মানে x × x, মানে এই যে এটাকে ধরেছিলাম x, তাহলে x × x মানে 50 × 50। এটা হচ্ছে x²। x² মিনস প্রথমেরটা যেটা আছে তার স্কোয়ার, মানে x আছে তার স্কোয়ার, x × x, তাহলে 2500। তো এটা 54² কত হবে? 54² হচ্ছে 2916। 2, 9, 1, 6।
এবার প্রত্যেকটা স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে আমার ধরো কয়েকটা হবে 56, 56 ইন্টু 56, 56 ইন্টু 56 মানে 56 স্কোয়ার কত হবে সেটা? 56 ইন্টু 56 3136। তার মানে 56 ইন্টু 56 জায়গা হবে 3136, 3136। একইভাবে আমি ওয়ারটাও করবো। ওয়ার ক্ষেত্রে বলবো ওয়ার স্কোয়ার, ওয়ার স্কোয়ার 22 ইন্টু 22, 22 ইন্টু 22, 22 স্কোয়ার। ওয়ার স্কোয়ার মানে 22 স্কোয়ার, তো 22 ইন্টু 22, 22 ইন্টু 22 কত? 484। এখানে এগুলো লাল করে লিখে রাখতে হবে। 22 ইন্টু 22 মানে কত? 20 20 400, এটা হবে 484। হ্যাঁ, 4 8 4। তারপরটা কত আছে? 25 স্কোয়ার, 25 ইন্টু 25 কত হবে? 625। তারপরটা কত? 34 স্কোয়ার, 34 স্কোয়ার মানে 34 ইন্টু 34, 34 ইন্টু 1156। নেক্সট কত আছে? নেক্সট আছে হচ্ছে 28 স্কোয়ার, 784, 28 স্কোয়ার হচ্ছে 784। নেক্সট আছে 26 স্কোয়ার, 676, 26 স্কোয়ার হচ্ছে 676, 6 7 6। নেক্সট কত আছে? 30 স্কোয়ার, 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30, এই যে 30 ইন্টু 30 মানে 900। এটা ওয়ার ঘরে আছে, যদি এক্স এর ঘরে হয়, এক্স এর ঘরে আমার এখানে বাকি রয়েছে 59 ইন্টু 59, 59 ইন্টু 59 কত? 59 ইন্টু 59 3481। টোটালটা এরকম করে তোমরা গুণগুলো করে নাও। আমি শুধু এবার বলবো সাম ওয়াই সমান কত হচ্ছে আর সাম এক্স সমান কত হচ্ছে। এই সাম এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? তাহলে এখানে টোটাল যখন করবো সেখানে লিখবো সামের সাম এক্স স্কোয়ার সমান 47,470, এটা দাঁড়াচ্ছে। আর সামের সাম ওয়াই জায়গায় এবারে শুনতে পাচ্ছি সবাই? সামের সাম এটা হ্যাঁ স্যার। এক্স হয়ে গেল, সামের সাম ওয়াই তার হোল স্কোয়ার সমান 11,000 কত বললাম? 11,385, এটা দাঁড়াবে 11,385। এটা হচ্ছে দাঁড়াবে। আমার এখানে এইগুলো করে নেবে, এই যেগুলো ফাঁকা আছে তোমরা করে নেবে। আমি জাস্ট যেহেতু আমি বই দেখে অঙ্ক করা করাচ্ছি, পদ্ধতিটা বোঝানোর জন্য তোমাদেরকে এটা আমি করে দিলাম। এবার এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা চলে আসবো সূত্রে। সূত্রে কি ছিল? এখানে আমার ছিল 8, 8 সমান এই সূত্র ছিল। এবার আমি সূত্রে ফেলবো পুরো নাম্বারগুলোকে। এবার দেখো সবার প্রথম কি বেরিয়েছে আমার? সবার প্রথমেই আছে এন সাম এক্স স্কোয়ার। দেখো এবার আমি ঘুরিয়ে দিই। বোর্ডটা দেখা যাচ্ছে ভালো করে? দেখো তো, বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। বোর্ড দেখা যাচ্ছে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবারে এই আর এর যে সূত্র আছে আমি এখানে আর এক্স ওয়াই এরকম ছিল, ঠিক আছে? এখানে এক্স ওয়াইটা লেখার দরকার নেই, যেহেতু আমি এই মেথডে করছি এখানে শুধু আর লিখলেই হবে। এবারে বলি এর সূত্র, আমি সূত্র দেওয়া ছিল, এবার সূত্রটা আমি পুট করবো নাম্বার। সবার প্রথম আমার এখানে দাগ কাটবে। প্রথমে কি ছিল? এন সাম এক্স স্কোয়ার এক্স ওয়াই, এন সাম এক্স ওয়াই। এন কত? এন হচ্ছে 12, 12 তো এন সমান 12। আচ্ছা, এন আর সামের মাঝে কিছু নেই, মানে এটা হচ্ছে গুণ করতে বলা আছে, এরকম একটা সূত্র দেওয়া যেতে পারে। এন আর সামের সাথে যোগ বলে চিহ্ন সামের সাম। এন আর এক্স ওয়াই এর মাঝে তো কোনো কিছু নেই, তার মানে এটা ইনটু হবে, কিছু না থাকলে ইনটু হবে, বা এরকম একটা সূত্র দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে
সাম এক্স ওয়াই আমার কত বেরিয়েছে, সামেশন এক্স ওয়াই নিচে দেখো এই মাঝের যে লাইন থেকে বেরিয়েছে আমাদের কত 23,134 সামেশন এক্স ওয়াই, তাহলে 12 ইন্টু 23,134 মাইনাস সামেশন এক্স কত, সামেশন এক্স কত বেরিয়েছে এই যে সাম এক্স সরি সামেশন এক্স আমার বেরিয়েছে 750, সাম ওয়াই কত বেরিয়েছে, এখানে কিছু নেই মানে ইনটু, এই যে দেখো কিছু নেই মানে আমি একটা কি দিয়েছিলাম দেখো আমরা বলবো ইনটু, তাহলে এখানে ইনটু কত হবে, সাম ওয়াই কত বেরিয়েছিল 365, 365 এটাকে ব্র্যাকেটের মধ্যে করে দাও, এটাকে ব্র্যাকেটের মধ্যে করে দাও যেটি ইনটু হচ্ছে, পরে আবার দুটো ভাগ দাও, দুটো ভাগ দিয়ে এন সাম এক্স স্কোয়ার, সামের সাম এক্স, আচ্ছা এন প্রথমে দেখো 12, 12 কিছু নেই মানে গুণ 12 ইন্টু সামের সাম এক্স স্কোয়ার কত বেরিয়েছে 47,470, তাই তো, তাহলে 47,470 ব্র্যাকেট করে দাও, দিয়ে কি করা ছিল, থার্ড ব্র্যাকেট করা ছিল, ও ভুল করলাম, এন সাম এক্স স্কোয়ার এটা হয়েছে মাইনাস মাইনাস সামের সাম এক্স তারপর সামের সাম এক্স তার হোল স্কোয়ার, সামের সাম এক্স কত এই যেখানে করেছি, সামের সাম এক্স হচ্ছে আমাদের 750, 750 তার হোল স্কোয়ার, এই টোটালটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখলাম, এই টোটালটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখলাম এখান পর্যন্ত, আবার কিছু নেই মানে আবার একটা থার্ড ব্র্যাকেট করবি, মানে কিছু নেই মানে ইন্টুই হবে এখানে, ইন্টু পরেরটা দাঁড়াবে, পরেরটা তো একই রকম 12 ইন্টু কত হবে, 12 ইন্টু 11,000 কত বেরোলো 11,385, 12 ইন্টু 11,385, 11 একটু শর্ট হয়ে গেছে, আচ্ছা আমি ব্র্যাকেটটা এই নিচে লিখে দিলে হবে, ব্র্যাকেটটা নিচে যদি লিখে দিই এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের যেটা লিখবো সেটা আমি নিচে লিখে দিই, মানে এইখানের জায়গায় এখানে চলে আসবে, সেটা কি হবে 12 ইন্টু 11,385 এই জায়গাটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস সাম ওয়াই কত ছিল, সামের সাম ওয়াই ছিল 365, 365 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইটাকেও আমি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই দুটো স্কোর, মানে এইটা এখানেতে করতে পারতাম, জায়গাটা হচ্ছে না বলে বোর্ডে জায়গা নেই বলে এক জায়গায় করছে, বুঝতে পারছো না পারছো না, ওইটা কিন্তু পাশে হবে, নিচে যেটা লিখেছি ওটা পাশে হবে, ক্লিয়ার সবাই, নিচে যেটা লিখেছি সেটা কিন্তু পাশে হবে, এই নিচে যেটা লিখেছি ডান পাশে হবে, লিঙ্কিং করে নিচের যে থাকবে, হ্যাঁ স্যার। ক্লিয়ার, এবারে গুণ করো, এবার তোমরা গুণ করো 12 ইন্টু 23,000, ক্যালকুলেটার একটু জায়গা লাগবে করে নেবে, তবে গুণ করো 12 ইন্টু 23,134, 750 ইন্টু 365, এবার ক্যালকুলেটার পুরো কাজ স্টেপ বাই স্টেপ করবে, প্রথমে গুণ করবে ব্র্যাকেটে গুণ করবে 12 ইন্টু 23,300, মানে পরের স্টেপে কি করবে, পরের স্টেপে এরকম হবে, আমি সূত্রটা আবার মুছে দিই, সূত্রের কাজ শেষ, পরের স্টেপে কি লিখবে সমান সমান দিয়ে 12 ইন্টু 335 কত বেরোচ্ছে বলো, 12 ইন্টু 23,134 কত বেরিয়েছে, করো 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 গুণ করো, সব আমি করে দিলে হবে না, 12 ইন্টু 34,000, 2,77,608। আমার নাম্বার বলো 2,2,7,7 তারপর কত 608। 608 মাইনাস, এখানে মাইনাস ছিল 750 ইন্টু 365 কত আসছে, 750 ইন্টু 365, 750 ইন্টু 365 কত আসছে, 2,73,750। 2,7,73,750
3 7 5 0। ঠিক আছে, এবার নিচেরটা করো। 12 ইন্টু 47,470। গুণগুলো একটু বড় বড় হবে, কিন্তু এই গুণের পরে পুরো ছবিটা অঙ্কটা খুব শর্ট হয়ে যাবে। এটা তো তোমাদের প্রোডাক্ট মুভমেন্ট করা যাবে। এই অঙ্কটা এটা র্যাঙ্ক পাঁচ ডিফারেন্সটা লক্ষ করা যাবে। 5,69,640। 5 7 9 6 4 0। এটা মানে হচ্ছে মাইনাস 750 স্কোয়ার কত? 750 ইন্টু 750 করলে কত দাঁড়াবে? 5,62,500। 5 6 2 8 0 0। এটা দাঁড়াবে, এরকম আসছে তো। ইন্টু পরেরটা বলবো না, পরেরটা হচ্ছে 12 ইন্টু 11,385। 11,385 ইন্টু 12। 1,36,620। 1 3 6 6 2 0। নেক্সট মাইনাস, ওই মাইনাস হচ্ছে 335 হোল স্কোয়ার। 1,33,000। কত বললে? 1 লক্ষ 1 3 3 33,225। 2 2 1। এইটা আমার ফর্ম থেকে দাঁড়াবো। এবার আবার পরের থেকে আসো, আবার সমান সমান দাও, সমান সমান দাও, সমান সমান দিয়ে লেখো। এটা থাকবে, নিচে থাকবে যেমন দুটো বার আছে, দুটো বার থাকবে। 27,000 2 7 7 পরেরটা 6 স্যার 0 বিয়োগ 8 হবে থেকে। তো? হ্যাঁ, বিয়োগ বিয়োগ মাইনাস আছে দেখো। ওটা কত হবে হবে? 3,858। 3,858 বাই নিচে দুটো বারের নিচে প্রথমেরটা কত হবে? এটা কত হচ্ছে? 17,18 হবে। 17 1700। ওটা 7,140 হবে, নিচের প্রথম বিয়োগটা। এটা হুম, 7,000 কত? 140। 7,140। আচ্ছা, কিন্তু পরেরটা হবে, পরেরটা করে আমি দেখো, তুমি গুণ ভুল করলে কিন্তু আমার অঙ্ক ভুল হতে পারে, আদারওয়াইজ অঙ্ক ভুল হবে। তারপর দেখো 13,76,000 13,620 থেকে 13,225। 3,395। 3,395। এবার পরের স্টেপ আসলো, আমার পরের স্টেপ দিয়ে কিরকম ভাবে করো। পরেরটা এরকম 3,8,5,8 বাই, এবারে এই দুটো যোগ কর, এই দুটো যোগ কর বাই দুটো ভাগ, এই দুটো গুণ কর, যোগ কর, সরি গুণ। ও দুটোর গুণফল 7,000 অনেক হচ্ছে। হবে তো? গুণফল যা হবে আমার দুটো বারে কমে যাচ্ছে। 24, 24, 0। বলো 24, 24-এর পরে কত? 24, 24, 0, 300। 0 3 0 0। এত বড় একটা ফিগার আছে, এটা ঠিক আছে তো? দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে, 24, 24। হ্যাঁ, 24, 24, এবারে 0, 300। যেটা ধরলে এটাকে দুটো ভাগ করে বর্গমূল করে, ওই সাইডে ক্যালকুলেটর চিহ্ন আছে না, ক্যালকুলেটরের চিহ্ন আছে না। আর রুটোবার নেই, করে দিন এটা। তো 24 24 0 0। মোবাইলে মতন
পারছি না রুট। আচ্ছা, তাহলে ইয়ে আছে দেখো, তাহলে বলতে একটা চিহ্ন আছে, জায়গাটা আছে না, এটির উপরে দুটো ঘরের একটা ইয়ে আছে, চিহ্ন আছে, দুটো ঘর, 24, 24, 0, 3, 0, 0, 4923, হ্যাঁ, 4923, 4923 হচ্ছে। হ্যাঁ পয়েন্ট সামথিং বেরোবে, এটা আছে হ্যাঁ 1, উপরটা রেখে এরকম আছে, এটা আমি উপরে করে দিচ্ছি না, 4923, ঠিক আছে, এরকম আসবে, 4923, 3858 by 4923, এবার এটাকে করো, সমান কত আসবে, সমান কত আসছে, করো, এটা সহজ, কত আছে, 3, স্যার 8, 0.78 by 4923, 4923, 0.78, তাহলে এটা উত্তর, 0.78 সমান 0.78, এইটা আমাদের বেরিয়েছে আর এর মান, আর সমান 0.78, এটা দেবে। এবার এখানে আমাদের বলতে হবে যে কমেন্ট অন ইট, এখানে একটা চার্ট আছে, আমি পরে পাঠিয়ে দেবো, যে আমাদের গিলফোর্ড সভাপতি সহংসের মাত্রার উপরে একটা আর এর মান জানি, সেখানে বলেছে আর যদি 0 থেকে প্লাস মাইনাস 20.20 হয়, মানে 0 থেকে -20 বা 0 থেকে +20 করে, তাহলে তার মান খুবই কম। যদি বলা হয় 21 থেকে 40, তার মান হচ্ছে কম। যদি বলা হয় 41 থেকে 60 মধ্যে, তাহলে সাধারণ। আর যদি 60 থেকে 80 মধ্যে হয়, তাহলে অধিক। 80 থেকে 99 মধ্যে হলে খুবই বেশি, আর 1-এর বেশি হলে পরিপূর্ণ সহসম্বন্ধ। তাহলে আমরা বুঝতে এখানে পারছি বলতে না পারি, স্যার এটা। বুঝতে পারছেন, আমি তোমাদের গিলফোর্ডের একটা ইয়া সভাপতি, দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিন, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমার একটা চার্ট আছে, গিলফোর্ড সভাপতি সহগাঙ্কের গুণাঙ্কের মাত্রার উপর একটা নিম্নলিখিত শ্রেণীবিভাগটা করে। সেই শ্রেণীবিভাগে বলা হয় যে 0 থেকে প্লাস মাইনাস 20 মধ্যে মান হলে খুবই কম, 21 থেকে 40 হলে কম, মানে 0.41 থেকে 0.060 হলে সাধারণ, 61 থেকে 80 হলে অধিক, 81 থেকে 99 হলে খুবই বেশি, এবং তার থেকেও বেশি, 1-এর বেশি হলে পরিমাণ। তাহলে আমাদের বেরিয়েছে 0.78, মানে আমাদের এই 4 নম্বর ক্যাটাগরি, অর্থাৎ 0.61 থেকে 0.80 মধ্যে পড়ছে, তার মানে অধিক। তাহলে আমরা যদি এখানে কমেন্ট করি, কমেন্টটা কি হবে, যদি কমেন্টটা করি, আমরা যদি এখানে কমেন্ট করি, এখানে আমার আরের মান বেরোলো এটা, তো সহগঙ্ক হচ্ছে এটা। এবারে আমাকে বলা ঠিক হয়েছিল না কমেন্ট করতে, সেখানে তোমাকে লিখতে হবে অতএব তোমার কোশ্চেনটা কি একটা ছিল না, যে কোয়েশ্চেনের প্রবলেম করলেন 204, হ্যাঁ, যে সুতরাং সভাপতি সহগঙ্কের মান হলো দুটি বিষয়ের, এই গণিত এবং এডুকেশন বিষয়ের
শিক্ষার্থীদের সহগতি সহকারের মান হচ্ছে 0.7। লিখলে তার সঙ্গে লিখবে ইহা বা এটি অধিক মানে সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে পজিটিভ এবং যে পজিটিভ কেন বলছি, কোনো মাইনাস নেই। 0.780 মধ্যে নিচে কোনো মাইনাস নেই, যদি মাইনাস থাকছে তাহলে বলতে মাইনাস সম্পর্ক আছে। যেহেতু কোনো মাইনাস নেই সেই জন্য আমরা বলবো সম্পর্কটা খুব পজিটিভ, সম্পর্কটা হচ্ছে পজিটিভ এবং মানে পজিটিভ বা ইতিবাচক, এবং সম্পর্কটা সহসম্বন্ধের পরিমাণ অধিক বা অনেক বেশি, অধিক বা অনেক বেশি। যেহেতু আমরা 60 থেকে 80 মানে 0.61 থেকে 0.80 মধ্যে এই নাম্বারটা চলছে, সেই জন্য আমরা বলি খুবই বেশি বা অধিক হিসাবে ধরতে পারি। এইটা হলো কমেন্ট, তোমার অঙ্ক কমপ্লিট। এই কমেন্ট অন ইট বলা আছে না, ওই জন্য এটি লিখছি। সুতরাং আর এর মান বা সহগতি সহঅঙ্কের মান হলো এটি, সহগতি সহঅঙ্কের মান হলো এইটি এবং এই মানটি পজিটিভ এবং অধিক সম্পর্কযুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? এবার এই মান থেকে আমি হ্যাঁ করবো স্যার। তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স করাবো। এই মান থেকে র্যাঙ্ক ডিফারেন্সের সূত্র কি, তবে তুমি তোমার যে পরীক্ষার খাতে যে অঙ্কটা করতে গিয়ে সেটা করতে পারবে, আমি অঙ্কটা করে দেবো না, ঠিক আছে? র্যাঙ্ক ডিফারেন্সটা আরো সহজ। সেখানে অঙ্কটা যখন দেওয়া ছিল সেখানে শুধু লিখে দেবে প্রোডাক্ট মুভমেন্ট যে মেথডে করা ছিল, এখানে লিখবে র্যাঙ্ক ডিফারেন্স মেথড, আর কোনো পার্থক্য হবে না। অঙ্কটা যখন করালাম, অঙ্কটা লিখতে দিলাম, সেখানে ছিল প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এখানে লিখবে র্যাঙ্ক ডিফারেন্স। এইখানে মার্কসগুলো সেম থাকবে, আমি শুধু এই জায়গাটা কাটবো, এই জায়গাগুলো কাটবো, এক্স স্কোয়ার এই জায়গাটা কাটবো, সূত্রটা চেঞ্জ হবে। এই জায়গাটা কাটবো, এইখানগুলো কাটবো। দিয়ে সূত্রটাও চেঞ্জ হবে। সূত্রটা কি হবে আগে দেখুন। আগে সূত্র, এই সূত্রটা হচ্ছে এইটা হচ্ছে স্পিয়ারম্যান, মানে আমাদের বুদ্ধিতত্ত্বের স্পিয়ারম্যানের কথা বলছি, সেই স্পিয়ারম্যানের দেওয়া সূত্র। সেই সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে 1 মাইনাস, এখানে আর সমান 1 মাইনাস 6, এটা 6 সামের সাম ডি স্কোয়ার বাই n ইন্টু n মাইনাস 1, n ইন্টু ক্যাপিটাল এন করলাম, n ইন্টু n স্কোয়ার হবে, ভুল বললাম, n স্কোয়ার মাইনাস 1, এটা সূত্র। দেখো দেখতে পাচ্ছ না নিশ্চয়ই? দেখা যাচ্ছে বোর্ড? বোর্ডটা দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি না স্যার, দেখতে পাচ্ছি না স্যার সূত্রটা। দেখতে পাচ্ছ না? এবার দেখো, হ্যাঁ এবার দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। কি আছে? আর সমান 1, এটা হচ্ছে 1, এই দাগ আছে এটা 1, 1 মাইনাস 6, এটা কিন্তু সিগমা ছিল না, 6 সাম বি স্কোয়ার, 6 সামের সাম বি স্কোয়ার স্যার এটা 6 বা বললেন? 6? 6 সামের সাম বি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তো আমি এখানে বলে দিই n আমরা জানি যে নাম্বার, আর এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে হচ্ছে একটি ডিফারেন্স, বি স্কোয়ারটাকে আমরা বলবো ডিফারেন্স। কিসের ডিফারেন্স? র্যাঙ্কের ডিফারেন্স। তাহলে এইখানে যা ছিল পুরো অঙ্কটাই সবই একই হবে। এখানে সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক। কিভাবে আমরা র্যাঙ্ক নির্ণয় করি?
এটা হচ্ছে সূত্র, সূত্রটা একদিকে থাকবে, অঙ্কটা এই রকম চেয়ার করে নেবে, তোমার লিখে নেবে। আমি এই অঙ্কটার উপরে করাবো, অঙ্কটা এর উপরে করাবো, আর কিচ্ছু করাবো না। শুধুমাত্র এইরকম ফিগারটা তোমরা লিখে নেবে বাড়িতে আগে, পরের গুলো আগে লিখো, পরের গুলো লিখো। এইখানে আমরা এটা হচ্ছে এক্স আছে, এটা হচ্ছে ওয়াই, ক্লিয়ার? আমরা এখানে এক্স করেছিলাম আর ওয়াই করেছিলাম, এখানে নাম্বারগুলো দেওয়া আছে, যা নাম্বার পেয়েছি এইটাকে আমি ওই করে কনভার্ট করছি। সবার প্রথমে আমাদের করতে হবে আর এক্স, আর এক্স, পরেরটা হবে আর ওয়াই, আর ওয়াই, তারপর একটা হবে বি। হ্যাঁ, আর এক্স কি? আর এক্স হচ্ছে এই এক্স এর র্যাঙ্ক করতে হবে, এক্স এর র্যাঙ্ক। ঠিক আছে, এই র্যাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো এই টোটাল স্কোরগুলোর মধ্যে সব থেকে বেশি মানে সবচেয়ে হাইয়েস্ট স্কোর কোনটা আছে? এই যে স্কোরগুলো আছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট কোনটা? যে হাইয়েস্ট পাবে সে হচ্ছে র্যাঙ্কে থাকবে, 1 নম্বর র্যাঙ্কে। হাইয়েস্ট কে আছে কোন নাম্বারটা? 74 এল। দেখো 71, 74 কত হচ্ছে? তাহলে 74 আমরা র্যাঙ্ক উঠাবো 1, আমি খবর তালিকা করবো, তাহলে বুঝতে পারবো। 70 এর র্যাঙ্ক হচ্ছে 1। মানে আমি এইটা ছেড়ে দেওয়া চিন্তা এখন আমরা এক্সটা করছি, মনে রাখছি আমরা শুধু এক্সট্রা হচ্ছে, ওয়াইটা বাদ দেওয়া আছে, ওয়াইয়ের জন্য পরের হয়। তাহলে এখানের মধ্যে সব থেকে উপরে আছে, এইটা হচ্ছে 1 নম্বর। এইটা 2 নম্বরে কি নাম্বার আছে? 71 2 নম্বরে দুটো আছে। দুটো আছে। এইখানে একটা গল্প আছে, এখানে হচ্ছে দেখো 71 2, আর 71 হচ্ছে 3 একটা। তাহলে আমরা 71 যদি 2 আর 3 যায় তখন আমরা কি করবো? 71 যদি 2 আর 3 যায় কত হচ্ছে? দুই আর তিনে কত যোগ হয়? 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 2 আর 3 যোগ করলে কত হয়? শুনতে পাচ্ছি না স্যার। 2 আর 3 যোগ করলে কত হয়? তাহলে আমি করে 5। দিচ্ছি। দেখো যে 71 নাম্বারটা 0 হচ্ছে 3 অংশ, তাহলে আমি এখানে 1 নম্বর রেখে দিলাম। তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5। ঠিক আছে, 5-এর 5টা আবার 2 দিয়ে ভাগ করবো, আড়াই। 2.5, এই দুটোরই র্যাঙ্ক হবে 2.5। 2.5 কিভাবে করলাম বুঝতে পেরেছেন না বলো? বুঝতে পারলাম তারপরে না, নিয়ে বুঝতে পারিনি। 1 নম্বর র্যাঙ্ক আমার হয়ে গেছে, বাকি আমার 2 নম্বর র্যাঙ্ক আর 3 নম্বর। ঠিক আছে, 2 আর 3 কত? 2 নম্বর র্যাঙ্ক, এখানে আমার এখানে চেয়েছে র্যাঙ্ক, আমি র্যাঙ্কের যোগফল করে 2 আর 3 র্যাঙ্ক যোগফল করলাম, করে 2 দিয়ে ভাগ করলাম। মানে এদের র্যাঙ্ক আর কেউ 2 থাকবে না, 2 3 কেউ থাকবে না এখানে। আর হয়ে গেল দুজনই হয়েছে 2, 2 দিনে 5 হচ্ছে, 5কে 2 দিয়ে ভাগ করলাম। মানে র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 কে যোগ করলাম, যোগ করে 2 আর 3, র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 মিলে 5। র্যাঙ্ক 5 তাকে 2 দিয়ে ভাগ করছে, দুটো স্কোর বলছে। এটা এই 3টে স্কোরের মধ্যে হতো, তাহলে সেই 3টে স্কোরের মধ্যে 3 দিয়ে ভাগ করবে। বুঝতে পেরেছো? আরো আমাকে হ্যাঁ করলে বুঝতে পারবে। তাহলে এই জন্য এটা হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করে 2 × 5। এবারে 71 পরের স্কোর কত আছে? 71 পরে 67। 67। 67 র্যাঙ্ক কত হবে? 67 র্যাঙ্ক কত হবে? 4। এবার আমার 2 3 3। আসছে, এবার আমাদের 4 3 কেন? 2 3টা আমরা already নিয়ে নিচ্ছি, 2 3 র্যাঙ্ককে নিয়ে তো আমরা এটা কম্বাইন্ড করেছি। র্যাঙ্ক হচ্ছে 4, আচ্ছা। তারপরে কত আছে? 65। 65 একটা হবে 5, তারপরে কত আছে? 65 পর নিচে 62। 62। 62 র্যাঙ্ক হলো 6, তার নিচে 61, 61 একশো 7, 7। তারপরে একটা একটা আছে, 8 র্যাঙ্ক হবে 8, 59 র্যাঙ্ক হবে 9, 56 হবে 10, 52 হবে 11, 50 হবে 12। বাকিতে কোনো অসুবিধা নেই, শুধু একটা এইখানটাতে অসুবিধা হতে পারে তোমাদের মনে হচ্ছে যে এইটা কিভাবে করলাম? র্যাঙ্ক 2 আর র্যাঙ্ক 3 যোগ করলাম বাই 2, যেহেতু দুটো স্কোর আছে, ওই যে দুটো স্কোর আছে বলে আমি এটাকে যোগ করি। তাহলে সমান 2, 5কে 2 দিয়ে ভাগ করলে 2/5 এইভাবে বের করবে। ঠিক আছে, আবার একটা অঙ্ক করলে বুঝতে পারছি। এবার আমার এক্স এর মান কমপ্লিট হয়ে গেল, এক্স এর মান কিন্তু হয়ে গেছে। এবার ওয়াই এর মান দরকার, আর ওয়াই।
ওয়াই ওয়াই মান ওয়াই এবার ওয়াই র্যাঙ্কে দেখবো সব থেকে বেশি কথা করাটা সব থেকে কম কথা করা 40, সব থেকে বেশি দেখো 40 তাহলে এখানে এক র্যাঙ্ক হবে এক 40 নিচে কত আছে 36, 36 2 তারপর 44 নাকি 34, 34 দুটো আছে 34, এখানে একটা আছে এখানে একটা 34 দুটো আছে দেখো 34 দুটো আছে আর 30ও দুটো আছে এখানে বেশ গল্পটা বেশ ভালো হবে দুটো আছে 34 দুটো আছে তো তাহলে 34 এর র্যাঙ্ক কত হচ্ছে 3 আর 4 বুঝতে পারছো না পারছো না 34 যে র্যাঙ্ক এক দুই হয়ে গেছে তাহলে একটা 34 হবে 3 একটা 34 হবে 4 নর্মালি হয় 7, কিন্তু আমাদের এখানে কি হবে এখানে হবে 3 আর 4 7 7/2 7/2 মানে 3.5 3.5 3.5, বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে 3.5 পেরেছি স্যার। আর এখানে হবে 3.5 তাহলে আমার কটা র্যাঙ্ক হলো এখন পর্যন্ত 1 2 3 4 র্যাঙ্ক হয়ে গেল 5 নম্বরে কত হবে 5 হবে 32 34 নিচে 33 তো নেই তাহলে 32 আছে তাহলে 32 হবে 5 32 হবে 5 32 এর নিচে কত আছে 32 এর নিচে 30, 30 আবার দুটো আছে তাহলে আমার 5 র্যাঙ্ক হয়েছে বাকি কত 6 আর 7 একটা 30 হবে 6 একটা 30 হবে 7 ক্লিয়ার 13, একটা 30 হবে 6 একটা 30 হবে 7 তাহলে 6 আর 7 13 13/2 কত হবে 6.5 6 পয়েন্ট, 6.5 আর একটা 30 কোথায় ছিল এখানে একটা হবে 6.5 তাহলে আমার এখন কিন্তু র্যাঙ্ক কটা হয়েছে 1 2 3 4 5 6 7 7টা র্যাঙ্ক হয়ে গেছে এবার পরবর্তী 8 র্যাঙ্ক হবে 8 নম্বর, 30 এর নিচে 28, 30 এর নিচে কত আছে 28 28 হবে দুটো আছে দেখো 28 দুটো আছে তো 58, তাহলে 8 মানে 17, 17 17/2 কত হবে 17/2 8 পয়েন্ট, মানে 8 8.5 পয়েন্ট, 8 5 আর এখানে হবে 8.5 ক্লিয়ার নেক্সট কত হচ্ছে 25, 10, না না 11 ছাব্বিশ হবে, আছে 26 আছে, 26 নাম 10, 10 হবে এটা। দেখো 25 পরের র্যাঙ্ক করো 26 আছে 26 26 আছে 26 25 আর 22 দেওয়া আছে তাহলে এরপরে র্যাঙ্ক হচ্ছে 26 আমার কথা হচ্ছে নটা হয়েছে 1 2 3 4 5 10 6 হবে 7 এটা। 8 9 তাহলে এটা হবে 9 তারপর একটা হবে 11 25 তারপরে 12 ক্লিয়ার দেখতে পাচ্ছি সবাই তোমরা আমাকে রেসপন্স দাও নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এবারে হয় মান হবে ডি ডি মানে হচ্ছে ডিফারেন্স এদের ডিফারেন্স কত 12 এবং 12 ডিফারেন্স কত 0 11 ডিফারেন্স 0 10 এবং 3.5 10 থেকে 3.5 বের করলে কত হবে মানে 6.5, এক্স মাইনাস ওয়াই অ্যাকচুয়ালি ডিফারেন্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে কত হবে 10 থেকে 3.5 যদি বাদ দেওয়া হয় কত হবে 6.5, কত হবে 6.5 9 আর 8 তাহলে 9 মাইনাস যদি 8.5 কত কত হবে মাইনাস 0.5 কেন মাইনাস হচ্ছে দেখো এই 9 থেকে 8.5 তাহলে মাইনাস হবে 0.5 হবে 9 থেকে 8.5 0.5 এবার 8 থেকে 10 -2, বিয়োগ করতে হবে -2 তখন হবে -2 6 থেকে 6.5 বিয়োগ করতে হবে তখন কত হবে মাইনাস -0.5 তারপরটা 7 থেকে 5 বিয়োগ মানে 2 হবে 5 থেকে 6.5 বিয়োগ মাইনাস -1.5 আচ্ছা তারপরে 4 থেকে 8.5 -3 পয়েন্ট, -4.5 3.5 স্যার 4 থেকে 3.5 হবে। 8 ভালো করে দেখো 4 - 8.5 করো 4,
কত হচ্ছে ক্যালকুলেটর করে ক্যালকুলেটর কত গ্রাম হচ্ছে 8, হ্যাঁ 4.5 আসছে। তাহলে তারপরটা কত আছে 0.25 থেকে 3.5 দিয়ে তাহলে মাইনাস 1 তারপরটা আছে শুধু মানে মাইনাস 2.5 থেকে 20 যাবে 0.5। না 0.5 মাইনাস কেন এখানে আচ্ছা, এখানে তো এটা তো বেশি আছে এটা কম আছে কিন্তু মাইনাস তারপর একটা লাস্টের টার্ম 0 একটা এবং একটি উত্তর 0 ক্লিয়ার এখান পর্যন্ত এখান পর্যন্ত ক্লিয়ার এবার আমাদের অঙ্কের কি চেয়েছিল সূত্রে দেখো 1 মাইনাস 6 বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার চেয়েছে বি কিন্তু চাই না আমরা এই জন্য এখানে আর একটা কলম করবো সেই কলমটাতে হবে বি স্কোয়ার লেখা আর একটা ভাগ হবে দেখতে পাচ্ছ সবাই বি স্কোয়ার হচ্ছে শূন্য স্কোয়ার কত শূন্য শূন্য স্কোয়ার শূন্য মানে এইটা স্কোয়ার হবে একটা এইটা স্কোয়ার হবে বুঝতে পারছো 6.5 এটা স্কোয়ার কত হবে 6.5 কত হবে মাত্র তোমরা 4 জন আছো 6.5 ইন্টু 6.5 42.25 42.25। 42.25 0.5 ইন্টু 0.5 0.25। 0.25 দুই এটা দুগুণে 4 চার হবে। এখানে একটু বলে রাখি এখানে বলে রাখি যে মাইনাস আছে না মাইনাস মাইনাস আছে মাইনাস তোমার মনে প্লাস। হতে পারে এটা মাইনাস আছে প্লাস হয়ে তখন 4 হয়ে যাচ্ছে হলো 4 এটাও তাই মানে মাইনাস ছিল 0.25। 0.25 তারপর ডিগ্রি 4 তাহলে এইটা তো পাবে 1.5 ইন্টু 1.5 2.25 2.1। প্লাস হবে 2.25 পনেরো 225 2.25 হবে জানো তারপর 4.5 তারপরটা 20 ইন্টু পয়েন্ট 4.5 20.25। কত 20.25। 20.5 1 ইন্টু 1 মানে 1 এখানে 1। 0.5 হচ্ছে আবার 0.45 লাস্টটা 0 এবার যোগ করে ফেলতে হবে যোগ করে নাম্বার যোগ করবে কত হচ্ছে যোগ করবে কারণ এবারে ডিসপ্লেয়ার চেয়েছিল আমার এখানে যে আছে কি আমাকে সাম ডিসপ্লেয়ার তাহলে এখানে ডিসপ্লেয়ার আছে নিচে লিখবো অতএব সামেশন ডিসপ্লেয়ার সমান সমান এগুলোর যোগফলটা লিখতে হবে যোগফলটা কত হবে করো 42.25 প্লাস 0.25 প্লাস 4 প্লাস 0.25 প্লাস 4 প্লাস 2.25 প্লাস 20.25 প্লাস 1 প্লাস 0.25 কত হচ্ছে বলো 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 74.5 আমার হিসাবে এটা হচ্ছে দেখো কার হিসাবে কি হচ্ছে দেখো কার হিসাবে কি হচ্ছে দেখো কার হিসাবে কি হচ্ছে দেখে নাও হচ্ছে তো 74.5 বলো পাপিয়া বা সুস্মিতা কথা বলো না বললে কি করে জানবে সুস্মিতা আমি দেখতে পাচ্ছি না, কাঁপছে আর অঙ্কটা আমি টুকিনি স্যার। আমি তোকে টুকুনি কেন টুকুনি কেন এবার দেখো না স্যার, দেখতে পাচ্ছি এবার।
দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার দেখতে আমি সূত্রে পাচ্ছি। চলে আসবো। এবার সূত্রে চলে আসবো। এখানে ছিল আর সমান সমান, এটা ছিল সূত্র। সূত্রে ফেলবো। সবার আগে আমরা বলবো 1 মাইনাস সাম 600 স্কয়ার। এবার এখানে সূত্রে ফেলবো 1 মাইনাস 600 স্কয়ার মানে 6 কিন্তু এইটা বেরোবে, এটা হচ্ছে সাম স্কয়ার হচ্ছে এটা বেরিয়েছে 6 ইন্টু স্কয়ার হচ্ছে 74.5 হয়েছে তো, বাই এন সমান কত? এন সমান আমরা আগে বের করেছিলাম এখানে, এন সমান 12। টোটাল 12টা স্কোয়ার আছে তো, তাহলে এন সমান আমরা আগে করেছিলাম কত? এন সমান এই সাইডে লিখে দিতে পারবো তাহলে, যে এন সমান 12। এখানে উপরে যে কোনো অঙ্কের ক্ষেত্রে করা যায়, যেখানে এন সমান 12, ডি স্কোয়ার সমান লিখে দিতে পারবো। ধরেন ডি স্কোয়ার সমান এরকম লিখেছি, ডি স্কোয়ার সমান স্যার 74.5। স্যার ক্যামেরাটা ডান দিকে একটুখানি সরান, দেখতে পাচ্ছি না সূত্রের দিকটা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, পাচ্ছি এবার। বাই এন কত আছে? হচ্ছে সবুজ পেনটা একটা অসুবিধা, লাল পেন করুন। 1 মাইনাস 6 ইন্টু 74.5, এটা কোথেকে আসলো? যে বি এর মান নিচে হচ্ছে এন হচ্ছে 12 ইন্টু 12 স্কোয়ার মাইনাস 1। এইটা হচ্ছে আমার টোটাল হিসাব বাংলা। তবে স্কোয়ার বাংলাদেশ সমান সমান নেই 1 মাইনাস 6 ইন্টু 12 5 কত হবে? তাহলে 447। 447, তাই তো? 4 হ্যাঁ স্যার, পয়েন্ট 4 আসবে না? 7, কেন পয়েন্ট আসবে? হিসাব করো, 6 দিয়ে গুণ করলে কি পয়েন্ট আসবে? 530 শূন্য আচ্ছা। আসছে উপরে দেয়, 6-এর সঙ্গে 530 শূন্য, আর হচ্ছে 6 424 আর 3-এর 27, 7 হচ্ছে 7, হাতে রইল হচ্ছে 2, 742 দিয়ে 44 হয়ে গেল 1 মাইনাস 747, 447। আর 12 12 হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 12 স্কোয়ার মানে 144। কত? 12 12 144 144। মাইনাস 1। তাহলে কত দাঁড়াবে? 446 মাইনাস 146। কি বুঝলাম? ওপরেরটা স্যার। এক উপরেটা করে 1 থেকে 447 বিয়োগ করলে কত হবে? বিয়োগ 1 করলে মাইনাস, মাইনাস আসবে তো স্যার। হ্যাঁ মাইনাস 446 হবে তো তাহলে। দেখলাম এগুলো। তো আমার এখানে একটু ভুল হয়েছে সূত্রটা, তো এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে, এটা এই উপরে হবে না, তুমি তো ভুল করেছি। 1 মাইনাস 6 সাম ডিসকাট উপরে থাকবে, এগুলো সব এখানে থাকে, বুঝতে পেরেছো? এন ইন্টু স্কোয়ার মাইনাস 1 একই থাকবে, 1 মাইনাস উপরে পড়বে, 1 মাইনাসের দিকে এইটা, 1টা তো মাঝে থাকে, তাহলে এইটা বাদ যাবে, এইখানে হবে 1, 1 মাইনাস এটা এইখানে হবে না, বুঝতে পেরেছো? 1 মাইনাস আমার একটা নতুন লিখতে হলো, খেয়াল করবে এখন, তারপর বুঝতে পারো না? বুঝতে পেরেছেন? পারেন এই সিস্টেমটা হবে, সূত্রটা এরকম হয়। আমার এখানে তো উপরে তুমি যে আমার খেয়াল ছিল না। ঠিক আছে, তাহলে 747 বাই 143, তাহলে 1 মাইনাস 447 বাই 12 ইন্টু 1728 হবে। 100 কত 43, ও মানে এটা আচ্ছা, এটা 100। দাঁড়াচ্ছে 1760। ওটা হবে তাহলে এইটা 1716 বুঝলাম, হবে স্যার, নিচেরটা। তাহলে কত হবে? সমান সমান দিয়ে নিচেরটা 1716 হবে গুণ করলে, 143 1 ইন্টু মাইনাস 12। 447 বাই
16। হ্যাঁ, এবারে এটা করো। 1 - 1 - 400, 4টা 7কে 17 দিয়ে ভাগ। 4টা 7কে 17 দিয়ে ভাগ। 3.83। 3.83 আসছে। আবার করো, 1 থেকে 3.83 দিয়ে -2.83। -2.8। এই কাজটা আমার আগের মান হচ্ছে, তো অতএব আর সমান -2.83। এবার তোমাকে আমি বোঝাবো অঙ্কের ক্ষেত্রে প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স এর উত্তর যে একই হবে এরকম কিন্তু হবে না। তুমি একটা অঙ্ক, একই অঙ্ক দুটো পদ্ধতিতে করছো, সেক্ষেত্রে যে তোমার স্কোর একই থাকবে বা স্কোর একই থাকলেও তোমার যে ইকুয়েশনের উত্তর একই বেরোবে এটা হবে না। 100% ক্ষেত্রেই এটা চেঞ্জ হবে। তাহলে আগেরটা তো আমাদের আগের মেথডে কত বেরিয়েছিল? আমাদের 7.8 এরকম একটা বেরিয়েছিল তো। হ্যাঁ স্যার, বেরিয়েছিল। 7.8 বেরিয়েছিল, কিন্তু সেটা প্রোডাক্ট মুভমেন্টে বেরিয়েছিল। একই যেটাকে আমি ইয়েতে করলাম র্যাঙ্ক ডিফারেন্সে, আলাদা আসলো। সেই জন্য বলা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্সের একই মান থাকলেও তার ডিফারেন্স থাকবেই, তারপরে মাস। ক্লিয়ার? এবার এখানেও আমরা কি লিখবো? এখানে সেই লিখবো অতএব স্যার আর লাস্টে এর কি মান বললেন, আরেকবার বলুন। প্রোডাক্ট মুভমেন্ট একই ডেটা, ধরো একটা সেম ডেটা, প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স দুটো আলাদা আলাদা পদ্ধতিতে করলে উত্তর আলাদা আলাদা বেরোবে, কখনোই একই উত্তর বেরোবে। কিন্তু তুমি যদি ধরো প্রোডাক্ট মুভমেন্টই দুটো সূত্র দিয়ে করো, দুটো সূত্রতেই প্রোডাক্ট মুভমেন্টের উত্তর একই বেরোবে। কিন্তু যখন আমি একটা আলাদা মেথড ইউজ করছি, প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স দুটো পদ্ধতি আলাদা ইউজ করছি, তখন একই ডেটা থাকলেও তার মান আলাদা হবে। তাহলে আমরা এখানে কি বললাম? সম্পর্ক যদি অ্যানালাইজ করি তখন আমি বলবো যে মাইনাসে হচ্ছে মানে নেগেটিভ, আর 2 এর অধিক সম্পর্ক মানে সম্পর্কটা পজিটিভ, সম্পর্কটা পজিটিভ। এই নেগেটিভ তো স্যার। সরি নেগেটিভ, মাইনাস হচ্ছে মানে নেগেটিভ, নেগেটিভ কিন্তু অনেক বেশি নেগেটিভ। আর এর মানটা সেই আগেরটা যেরকম লিখেছিলাম সেখানে লিখবো যে সহপাঠী সহগের মান হচ্ছে এইটা -2.83, এবং পূর্ণচ্ছেদে এই মান হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ, এবং উচ্চ মান সম্পন্ন। উচ্চ মান সম্পন্ন মানে কেন বলেছি? আমরা সেই বলেছিলাম না, 1-এর বেশি হলে অধিক মান সম্পন্ন বলি। তো 1-এর বেশি তো হচ্ছে, 0.1-এর বেশি হচ্ছে, 2 পয়েন্টে চলে যাচ্ছে, মানে 1-এর বেশি, সেই জন্য উচ্চ মান সম্পন্ন। তাই এক্স এর মান বৃদ্ধিতে ওয়াই এর মান বৃদ্ধি পাবে। সরি নেগেটিভ, তো ভুল বললাম। তাই এক্স এর মান বৃদ্ধিতে ওয়াই এর মান হ্রাস পাবে। এক্স এর মান বৃদ্ধিতে মানে একটা নাম্বার যদি পারে অন্যটা হ্রাস পাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ। আমাদের নেগেটিভ বেরিয়েছে। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে বেরোচ্ছে নেগেটিভ, একই জিনিস প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে বেরিয়েছে পজিটিভ। ক্লিয়ার? অঙ্ক যে পড়ালাম ক্লিয়ার? আজকে বুঝতে আমি পারলাম। কলেজে বসে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। একই অঙ্ক র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে করলে নেগেটিভ আসছে, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে করলে পজিটিভ আসছে। এর জন্য কোনো অঙ্কটা ভুল না, দুটো আলাদা পদ্ধতিতে দুটো আলাদা মান আসবে, এটা নিশ্চিত। ঠিক আছে? ক্লাসের রেকর্ডিং আছে, আমি চেষ্টা করবো যারা আজকে ক্লাসটা করলে তোমাদের যে পরীক্ষার খাতায় যে তোমাদের অ্যাসাইনমেন্টে যে র্যাঙ্ক ডিফারেন্সটা করেছে তোমার খাতাটাই করো, এই র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে করো, করে আমাকে গ্রুপে পাঠাবে, গ্রুপেই পাঠাবে। স্যার বলছি ঠিক লাস্ট আছে? ওটা কি বলবেন? কোনটা? লাস্টে বললাম যে অতএব সহগতি সহগাঙ্কের মান সমান -2.83। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে এই মান ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? নেগেটিভ এর মানে ঋণাত্মক, এই মান হচ্ছে ঋণাত্মক এবং উচ্চ মান সম্পন্ন। উচ্চ মান কেন? যে সেই আমরা একটু আগে দেখালাম যে গিলফোর্ডের যে
তথ্যে যেটা বলা হয়েছে সভাপতি সভাপতির মানের যে একটা চার্ট দেওয়া হয়েছে সেই চারটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তো সেই চার্টটা দেওয়া হয়েছে, সেই চার্টের বিষয়টা তুলে ধরা হলো এবং বলা হচ্ছে যে আহ, যেহেতু ঋণাত্মক এবং উচ্চ মান সম্পন্ন, সেখানে বলা হচ্ছে এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মান খুবই কমে যাবে, অর্থাৎ ওয়াই এর মান হ্রাস পাবে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান হ্রাস পাবে, ওয়াই এর মান বাড়লে এক্স এর মান হ্রাস পাবে। এরকম একটা বিপরীতমুখী সম্পর্ক, যেহেতু ঋণাত্মক নেগেটিভ আসছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার তোমরা বলছিলাম কয়েকটা অঙ্ক করতে দিলে ভালো হতো। যেখানে পাঠিয়ে দিচ্ছি এখন, আগে র্যাম ডিফারেন্সটা করো, প্রোডাক্ট মুভমেন্ট করানোর সময় আছে, র্যাম ডিফারেন্স করো, একটা তাহলে পাঠিয়ে দিচ্ছি, তারপর তোমরা তোমাদের কলেজে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট এসছে ওটা আগে করে নাও, তারপর আমি এক্সপ্লেন করি। ঠিক আছে, এই ক্লাসটা এখানে শেষ, রেকর্ডার অফ করলাম। আমার কলেজে ক্লাস ফাঁকা, দিন ফাঁকা পড়ে, কলেজের বোর্ডে ক্লাস। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।